মেজর, আপনাকে প্যান্ট খুলতে হবে। কথাটা শোনা মাত্রই বিদ্যুৎ গতিতে বসা থেকে উঠে দাঁড়িয়ে সামনে দাঁড়ানো লেডি কিউট ডাক্তারের মুখের দিকে তাকালো। মেজর মোহিত ও আসিফ ভ্রুকুচকে তীক্ষ্ণ দৃষ্টি প্রয়োগ করে বোঝার চেষ্টা করছে ডাক্তারের মুখভাব, কিন্তু মেয়েটি মাস্ক পরিহিত, যার জন্য বেশ সুবিধে করতে পারল না মোহিত। নেম প্লেটের দিকে দৃষ্টিপাত করে মনে মনে নামটা আওড়ালো, বুশরা জাহিন স্বর্গ। আর বিশেষ স্বর্গ, আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না। আপনি জানেন আপনি কাকে কি বলছেন? জি মেজর, আমি জেনে বুঝে কথাটি বলেছি। আপনাকে প্যান্ট খুলতে হবে। আমি আপনাকে ভেন্ট্রোক্লোটিয়াল পেশিতে ইঞ্জেকশনটি পুশ করব। এটা আপনি হাতে নিতে পারবেন না, উপর থেকে অর্ডার আছে। কথাটির নির্লিপ্ত ভঙ্গিতে বলে ইঞ্জেকশনে মেডিসিন ঢোকানোর প্রস্তুতি নিল স্বর্গ। এতক্ষণ পাশেই চুপচাপ দাঁড়িয়ে তাদের কথোপকথন শুনছিল ক্যাপ্টেন সৌম্য সাহারিয়া। তার ভাবতেই পিলে চমকে উঠেছে। যেই মেজরের এক ধমকে তাদের পুরো টিম থরথর করে কাঁপে, তার সামনে একটি পুচকে মেয়ে মেজরকে নির্দ্বিধায় প্যান্ট খুলে ফেলতে বলেছে। মেয়েটি সাহসের তারিফ না করে পাচ্ছে না সৌম্য। কতক্ষণ বাদেই সকল ভাবনাকে দূরে ঠেলে সৌম্য মনে মনে এক দুষ্টু ভাবনা ভেবে ফেলল। আজকে আমি মেজরের পাছা দেখতে পাবো, এত বড় সৌভাগ্য আমার। মনে মনে কথাটি ভেবেই শব্দ করে হেসে উঠল ক্যাপ্টেন সৌম্য। হঠাৎ হাসির শব্দ শুনে রাগে চিরবিড়িয়ে উঠল মোহিতের শিরা উপশিরা। একদিকে এই ব্রেনলেস ডক্টরের অসাবলগ্ন কথা, অন্যদিকে সৌম্যের এমন বিদঘুটে হাসিতে বিতৃষ্ণায় হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো। মুহূর্তেই মোহিত রক্তহীন করা দৃষ্টি নিক্ষেপ করল সৌম্যের পানে। মোহিতের দৃষ্টির সাথে সৌম্যের দৃষ্টি মিলে যাওয়ার সাথে সাথেই ভয়ে যে কটা দাঁত সৌম্যের বের করেছিল দ্রুত মুখ বন্ধ করে তা ঢেকে ফেলল। মনে মনে সে আল্লাহর নাম ডাকছে। মেজরের পাছা কি দেখবো, নিজের পাছার হাল থাকলেই হবে। রক্ষা করো মাবুদ। আবারও রিনরিনে কণ্ঠে ডক্টর বলে উঠল। শুয়ে পড়ুন মেজর। মোহিত এবার নিজেকে শান্ত রেখে কণ্ঠে খানিকটা গাম্ভীর্য ঢেলে বলে উঠল। আপনি কার সাথে কথা বলছেন জানেন? জি, আমি মেজর মুহিত ওয়াসিফের সাথে কথা বলছি, যাকে দেখলে পুরো ডিপার্টমেন্ট ভয় পায়, কিন্তু আমি পাচ্ছি। মেয়েটির সাহস দেখে অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছে গেল মোহিত। মনে মনে মেয়েকে পাক্কা বেয়াদব উপাধি দিল। আমি এখন ইনজেকশন নেব না মিস স্বর্গ। না নিলে আপনি যেতে পারেন। আমাকে যেমন অর্ডার করা হয়েছে আমাকে তো সেভাবেই কাজ করতে হবে, তাই না? মেয়েটির কথার ধরনে শরীরের যেন আগুনের ফুলকি পড়ল মেজর মোহিতের। আমি মহলে কথা বলতে যাচ্ছি। ইনজেকশন পোস্টমার্ট করলাম, আর আপনার মতো বেয়াদব মহিলাকেও দেখে নিচ্ছি। জাস্ট ওয়েট। এই বলে মোহিত দুই আঙুল দুই চোখের সামনে তুলে ইশারায় বোঝালো। কিছুই করতে পারবেন না মেজর মোহিত, কারণ এই ইনজেকশনটা না নিলে আপনি যে মিশনের স্বপ্ন দেখছেন সেটা পূরণ করতে পারবেন না। আর যার কাছে আমার নামে বিচার সালিশ দিবেন উনি আমার গুণজর বাবা। আশা করছি কোনোদিতেই বিশেষ লাভ করতে পারবেন না। আর আমাকে মহিলা ভেবে ভুল করবেন না, বয়স মাত্র 24। কথাটি বলে মুখের মাস্কটা খুলে ফেলল স্বর্গ। রাগের চোটে নাকের ডগা লাল হয়ে এলো মেজর মোহিতের। সে উপরে তাকিয়ে ডিউটি ডাক্তারের চেহারা দেখার প্রয়োজন মনে করল না, কিন্তু ক্যাপ্টেন সৌম্য এই সুযোগ মিস করার পাত্র নয়। সুন্দরী মেয়েদের প্রতি তার একটা আলাদা দায়িত্ব আছে, আর সেই দায়িত্বটা হচ্ছে তাদের চোখ মুখ খুঁটিয়ে খুঁটিয়ে দেখা আর কোথায় কোনো সৌন্দর্যের খুঁত রয়েছে তা বের করা। কিন্তু ক্যাপ্টেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। অনেকক্ষণ চেষ্টা করেও যখন কোনো খুঁত ধরতে পারল না, তখন দুই হাত দিয়ে দুই চোখ কচলে আবার ডিউটি ডাক্তারের দিকে দৃষ্টি করল। ইনজেকশন না দিয়ে অন্যজনকে দেওয়ার জায়গা করে দিই। দরজার বাহিরে লম্বা সিরিয়াল আছে, আশা করে বুঝতে পেরেছেন মেজর মোহিত। মোহিত মেয়েটির খোঁচা মারা অপমান সইতে না পেরে ক্যাপ্টেন সৌম্য বলে হুঙ্কার ছেড়ে রুম থেকে বেরিয়ে এলো। গায়ের এপ্রন ঠিক করে চুলগুলো ইলাস্টিকের সহিত বেঁধে নেক্সট বলে হাঁক ছাড়ল স্বর্গ।
রুমে এসে গায়ের ইউনিফর্ম খুলে বিছানায় সজোরে আছাড় মারল মোহিত। সৌম্য মনে মনে জিকির করেই যাচ্ছে, কারণ পূর্বের ন্যায় মেজর আজকেও রেগে আছেন আর তাকে নির্ঘাত কঠিন পানিশমেন্ট দিবেন। পূর্বের পানিশমেন্টের কথা মনে পড়তেই পেটের মোচড় দিল সৌম্যের। সৌম্য চলে গেল সেই ভয়ঙ্কর স্মৃতিচরণ করতে। গত বছর গ্রীষ্মকালে তাদের টিম একটি গ্রামের জঙ্গলে ক্যাম্প গেড়েছিল। রাতের গোলাগুলির মহড়া হতো, দিনে মাটির গর্ত করে বাংকার বানাতে হতো। যেমন গরম তেমন পরিশ্রমে মেজরের অনুপস্থিতিতে সৌম্য এক সোলজারকে নিয়ে কাজে ফাঁকি দিয়ে ক্যাম্পের বাইরে চলে আসে। শুধু তাই নয়, হাঁটতে হাঁটতে তারা লোকালয়ে পৌঁছে যায়। হাঁটতে হাঁটতে নির্জন একটি বাড়িতে একটি আম গাছে পাকা পাকা টসটসে আম ঝুলতে দেখে লোভ সামলাতে পারেনি সৌম্য। সে আম ছিঁড়তে উদ্যত হতেই সোলজার তাকে নিষেধ করে যে, সৌম্য বুক উঁচু করে বহুত বড়াই, বুকে চাবড়ে বলেছিল, তোমার মেজর কিচ্ছুটি টের পাবে না। এরপর তারা আম ছিঁড়ে খেতেই কোথা থেকে যেন একটা বুড়ি এসে লাঠি নিয়ে তাদের দৌড়ানি দিয়েছিল। সৌম্য আম নিয়েই ভুয়ো দৌড়। ভেবেছিল বুড়ি আর কি করতে পারবে, কিন্তু বুড়ি ছিল ধানি লঙ্কা। দৌড়েই ক্ষান্ত হয়নি, সোজা ক্যাম্পে এসে বিচার দিয়ে গেছে। সেদিন মোহিত তাকে এই তেল ঝরানো গরমে 200 পুশ আপ করিয়েছে, সাথে এক পায়ে 3 ঘন্টা দাঁড় করিয়ে রেখেছে। এমনি এমনি দাঁড় করায়নি, হাতে 6টি ইট উঁচু করে ধরিয়ে দাঁড় করিয়ে রেখেছিল। সেদিনের সেই শাস্তিতে রাতে হাড় কাঁপিয়ে জ্বর এসেছিল সৌম্যের। সেই জ্বরে সৌম্য টানা 21 দিন কিছু খেতে পারেনি। আর শরীর ব্যথার কথা তো না বললেই নয়, মনে পড়লে এখনও ব্যথা করে। সৌম্যের ভাবনার ছেদ ঘটল মোহিতের দাঁত পিছানো ধমকে। কেন এসেছিলে ক্যাপ্টেন? এমন আকস্মিক প্রশ্নে গলা শুকিয়ে উঠল সৌম্যের। কি উত্তর দিবে তা ভাবতে লাগলো। এরই মধ্যে আবারও গমগমে কণ্ঠে বলে উঠল মোহিত, তোমাকে শাস্তি পেতে হবে সৌম্য। শাস্তির কথা মনে পড়তেই সৌম্যের মুখ পাংখুশবর্ণ ধারণ করল। কাদো কাদো মুখে মেজরের দিকে অসহায় দৃষ্টিপাত করেও কোনো সুবিধা করতে পারল না বেচারা ক্যাপ্টেন। যাও সৌম্য, শাস্তির জন্য রেডি হও। কিসের শাস্তি চলছে এখানে? মেজর মোহিত ওয়াসিফ। হঠাৎই রুমে মেজর জেনারেল নাফিস মাহমুদের প্রবেশ যেন অবাকের চরম সীমায় পৌঁছে দিল মোহিত আর সৌম্যকে। দুজনেই ব্যতিব্যস্ত হয়ে সেলুট ঠুকল। মোহিত জিজ্ঞেস করল, স্যার, আপনি এখানে? আসতে হলো মেজর, আসতে হলো। আমার মেয়েকে কথা শুনিয়ে ইঞ্জেকশন নিবে না বলে নাকি বের হয়ে এসেছো? মোহিত হা হয়ে গেল। তার মানে ইতিমধ্যে বিচার চলে গিয়েছে? যেখানে বিচার দেবার কথা মোহিতের, কারণ সে অপমানিত হয়েছে, সেখানে কিনা ওই মেয়েই তাকে সায়স্তা করতে বিচার দিয়েছে। দুঃখে হাসি এসে গেল মোহিতের, অবজ্ঞাজনক হাসি। স্যার, একটা সত্য কথা বলি। বলো। আপনার মেয়ে একটা পাক্কা শয়তানের হাড্ডি আর বেয়াদব। কাউকে সম্মান করতে তো জানেই না, উল্টো কিভাবে অপমান করতে হবে সেটা ভালোভাবে রপ্ত করেছে। ক্যাপ্টেন সৌম্য জানে মোহিত ঠোঁট কাটা, তাই বলে মেজর জেনারেলের সামনে তারই মেয়ের নামে এমন ভয়ানক ব্যাখ্যা শুনে মাথা ভনভন করে ঘুরে উঠল সৌম্য সাহারিয়ার। বলেছ মেজর মোহিত, মেয়েটা একদম মায়ের মতো হয়েছে। ঘরেও সম্মান পাই না, এখানেও পাই না। নাফিস মাহমুদের উক্তিতে চোখ কোঠর থেকে বেরিয়ে এলো সৌম্যের। মেজর জেনারেল মা মেয়ের অত্যাচারে নিগৃহীত, মনে মনে বলে, এই জন্যই তাহলে আমাদের উপর স্টিম রোলার চালাই এটা হারামি। তা বাবা মোহিত, আমার মেয়েকে তুমি অপমান করেছ নাকি আমার মেয়ে তোমাকে করেছে? যদি বলতে খুব উপকার হতো আর কি। কথাটি বলে উত্তরের অপেক্ষায় মোহিতের দিকে দৃষ্টিপাত করলেন। আপনার মেয়ে আমাকে অপমান করে রুম থেকে বের করে দিয়েছে স্যার। খুক খুক করে কেসে ফেললেন মেজর জেনারেল নাফিস মাহমুদ। যেই মেজরের ভয়ে তিনিও মাঝে মাঝে ততস্তত থাকেন, সেই মেজর তার মেয়ের কাছে পাত্তা পায়নি।
মুহিতের কাঁধে হাত চাপড়ে বলে উঠলেন নাফিস মাহমুদ। থাক বাবা, মনে কষ্ট নিও না। যেখানে তোমাদের স্যারই প্রতিনিয়ত অপমানিত হচ্ছে, সেখানে একদিন অপমানিত হয়ে মন খারাপের কিচ্ছু নাই। বিকালে গিয়ে ইঞ্জেকশনটা দিয়ে এসো। যেই জায়গায় আমার মেয়ে তীরে যায় সেই জায়গাতেই, ঠিক আছে? না হলে ইঞ্জেকশনটা আমাকেই পুশ করবে বলেছে। আর তোমার যে মিশনে নিয়ে এত স্বপ্ন, সেই মিশনে যেতে হলে তোমাকে প্রচুর ফিট থাকতে হবে। আশা করি সব বুঝতে পেরেছ। বাচ্চাদের মতো জেদ করো না। নিজের স্বপ্নের মিশনের কথা মনে পড়তেই মুহিতের স্বর খাদে নেমে এলো। জি স্যার, আমি দেখছি কি করা যায়। বলেই আবার সেলুট ঠুকে নাফিস মাহমুদকে বিদায় জানালো। ক্যাপ্টেন সৌম্য, তোমাকে মাফ করে দিলাম। যাও, আজকে শাস্তি দেওয়ার মোড নেই। বলেই অশ্রমে ঢুকে গেল মোহিত। ক্যাপ্টেন সৌম্য যেন গভীর সমুদ্রে তলিয়ে গিয়ে বেঁচে ফিরল। এক মুহূর্ত কাল বিলম্ব না করে এক প্রকার দৌড়েই পালালো সে। 20 মিনিট লম্বা একটা শাওয়ার নিয়ে রুমে এসে মোহিত তার গোপন ফোনটি বের করলো। ফোনটা অন করতেই একটা মেসেজ টুম করে উঠল, আহমেদ খান ইজ হিয়ার, সি ইউ ইন আফগানিস্তান। মেসেজটি দেখে মুহূর্তেই মুখে হাসি ফুটে উঠল মোহিতের। চোখগুলো হয়ে উঠল চকচকে। খুব দ্রুতই তাহলে মিশন শুরু হতে যাচ্ছে। তাহলে তো আর দেরি করা যাবে না। ওকে, গেট রেডি ফর ইনজেকশন। বলেই রেডি হয়ে ক্যাপ্টেন সৌম্যকে নিয়ে রওনা হলো ডক্টরের চেম্বারে। ডিউটি শেষ করে এপ্রন খুলে সব কিছু গুছিয়ে নিল স্বর্গ। আজ অনেক ধকল গেছে। সুযোগ পেয়ে অবশ্য ক্লোজ ফ্রেন্ড মেহনাজ পিউকে ডেকেছেন। দুজনে একসঙ্গে বুকে খাবে সিদ্ধান্ত নিয়েছেন। দুজনে যেই বের হবে অমনি মেজর মোহিত ক্যাপ্টেন সৌম্যকে নিয়ে হাজির। আসতে পারি? স্বর্গ স্মিথ হেসে প্রশ্ন করল, এসেছেন তাহলে? আসতে হলো? কোনো সমস্যা? না, সমস্যা না, সে প্যান্ট খুলো। বলেই মুখ টিপে হেসে ফেলল স্বর্গ। এবার আগে ভাগেই ভয়ের চোটে রুম ত্যাগ করল সৌম্য। মুহিতের লজ্জা এবং ব্যক্তিত্বের এমন ফালুদা হওয়াতে সে ইতস্তত করতে লাগলো। তা বুঝতে পেরে চিকন সুমিষ্ট কণ্ঠে স্বর্গ বলে উঠল, লজ্জার কিছু নেই মেজর। ও ডক্টর পিউ, ও আমাকে হেল্প করবে, কারণ একটু এদিক সেদিক হলে প্রচুর ব্লিডিং হবে। সো ডোন্ট প্যানিক। এতক্ষণ ডক্টরের চেহারা না দেখলেও নরম কণ্ঠটা শুনে মেজর মোহিত দৃষ্টি নিক্ষেপ করল স্বর্গের দিকে এবং আপনা আপনি মুখ থেকে অস্ফুট সুরে বেরিয়ে এলো মাশাআল্লাহ। হাতে গ্লাস পরে নিল স্বর্গ আর পিউ। মুহিতকে উপর করে শোয়ানো হয়েছে। ইঞ্জেকশনে মেডিসিন লোড করার জন্য পিউকে নির্দেশ দিল স্বর্গ। লজ্জায় ইতস্ততায় মুহিত বালিশে মুখ গুজে শুয়ে চোখ বন্ধ করে ফেলল। সাথে সাথেই মনের ক্যানভাসে ভেসে উঠল গ্রে কালারের কুর্তির সাথে জিন্স প্লাজো পরিহিত চাঁদের মতো হলুদ ফর্সা বর্ণের পিচ্ছি একটা পরী, যার ঝলমলে টিপ ব্রাউন রঙের স্ট্রেট চুলগুলো কাঁধ পর্যন্ত স্টাইল করে কাটা। ধবধবে সাদা মুখটিতে প্রসাধনীর কোনো ছোঁয়াই নেই, তবুও যেন অপ্সরা। গোলাপি ঠোঁটে লিপ বাম কৃত্রিম আলোর ঝলকে চকচক করছে, সাথে ঠোঁটের নিচে কুচকুচে কালো তিলটা, যা মনের ভেতর নিষিদ্ধ ইচ্ছে জাগ্রত করে। বড় বড় চোখের ঘন পাপড়ির ছাপটানি বুকে হাতুড়ি পেটাচ্ছে। মেজর উঠে পড়ো, ইঞ্জেকশন পুশ করা হয়ে গেছে। মেয়েলি মিষ্টি কণ্ঠে ভাবনার ভাঙন হলো। এত দ্রুত শেষ হয়ে গেল? এত দ্রুত নয়, পাক্কা 10 মিনিট লেগেছে। বলেই হেসে ফেলল স্বর্গ। লজ্জায় দ্রুত প্যান্ট ঠিক করে বেরিয়ে এলো মোহিত। এমনভাবেই এই মেয়ের ভাবনায় ডুবেছে যে এত মোটা সুইয়ের ঘাও টের পায়নি। সর্বনাশী একটা। ক্যাপ্টেন সৌম্য বলেই ডেকে উঠল মোহিত। আলাউদ্দিনের দৈত্যের মতো নিমিষেই হাজির হলো সৌম্য। ছেলেটা বেশ কাজের, একসাথে অনেক কাজ করেছে মোহিত আর সৌম্য। যেমন চৌকস তেমনি ব্যক্তিত্ববান। 1.5 বছর ধরে ছেলেটি মোহিতের সাথে বিভিন্ন প্ল্যানে সামিল হয়েছে। মানুষকে হাসাতে এবং নিজে হাসতে ভালোবাসে ছেলেটি। মোহিতেরও ইচ্ছে করে সৌম্যের মতো হতে,
কিন্তু বিভিন্ন কারণে নিজের খোলস থেকে বেরোতে পারে না মুহিত। সৌম্য সুযোগ পেলেই তাকে হাসায়। এই জন্য সে সৌম্যের কাছে অনেক ঋণী। মুহিতের মরুভূমির ন্যায় জীবনে সৌম্য এক পলসা বৃষ্টির মতো। এই জন্যই তো মুহিত ধীরে ধীরে নিজের ছোট ভাইয়ের স্থান দিয়েছে সৌম্যকে। ক্যাপ্টেন, তুমি কি ডাক্তারটিকে দেখেছো? সৌম্য গদগদ হয়ে মাথা নিচু করে 2 হাত বুকে ভাঁজ করে বলল, জি স্যার, ডাক্তারানী ভয়ঙ্কর সুন্দরী। সুন্দরী নয়, বলো ভয়ঙ্কর বেয়াদব। বলেই ফিচেল হেসে কালো রোদ চশমাটা নায়কীয় স্টাইলে চোখে লাগিয়ে এক হাত পকেটে ঢুকিয়ে শীষ বাজিয়ে প্রস্থান নিল। মেজরের এমন উদ্ভট আচরণ দেখে ব্যাক্কেল ফেনে গেল সৌম্য। রাত 12টা বেজে 15 মিনিট। রহস্যময় ব্যক্তির কাছে হঠাৎই একটা ফোন কল আসলো। হ্যালো কুনিল ভাইয়া, তারপর বলো ওখানকার খবর কি? সাহেব, ওই মেজর কোনো এক মিশনে প্রস্তুতি নিচ্ছে, কিন্তু কি মিশন সেটা বুঝতে পারছি না। সেটা বোঝার জন্যই তো তোমার মতো লোককে রাখা হয়েছে, কিন্তু এখন তো মনে হচ্ছে তুমি পুরোই একটা অপরাধ। রাগ চেপে খলিল বলে উঠল, কন্টেনমেন্টের ভেতর থেকে কি সহজেই খবর পাওয়া যায় সাহেব? টাকা ছেটাও খলিল, ভাত ছেটালে কাগের অভাব হবে না। আশা করি বুঝতে পেরেছ। রাখছি, এখনই সব অকাজের কাচাল ভালো লাগে না। বলেই খট করে লাইন কেটে দিল ওপাশের ব্যক্তিটি। সালা গিরগিটি। বলেই রাগে বাটন ফোনটি সজোরে আছাড় মারল খলিল। পাখির কিচিরমিচির শব্দে ঘুমের রেশ হালকা হয়ে গেল স্বর্গের। আজ তার অফ ডে, ইচ্ছে মতো ঘুমাবে। এই নিয়তে এসির পাওয়ার কমিয়ে কম্বল মুড়ি দিয়েছে, কিন্তু ভোরের আলো ফুটতেই ঘুম হালকা হয়ে গেল। এলার্মটি এখনো যেহেতু বাজেনি, আরেকটু চোখ বন্ধ করে রাখলে ক্ষতি কি? মুহূর্তেই বেডসাইড টেবিলের উপর থাকা মোবাইল নামক যন্ত্রটি কর্কশ সুরে বেজে উঠল। চোখ মুখ খিচে কম্বলের নিচেই ঢুকে গেল স্বর্গ। কোনো মতে হাতুড়ে মোবাইলটা সাইলেন্ট করে রাখলো। চোখ বুজে ঘুমের সামান্য চেষ্টা চালালো সে। আকস্মিক দরজায় ধামধাম বাড়ির শব্দে আর চিল্লানির শব্দে স্বর্গের রাগ সপ্তম আসমানে পৌঁছে গেল। ব্ল্যাঙ্কেট সরিয়ে দরজা খুলে কাউকে না দেখতে পেয়ে রাগের পারদ আরও মাত্রায় ছাড়িয়ে গেল। দরজায় কে এসেছিল বুঝতে বেশি বেগ পেতে হয়নি চৌকস ডাক্তারের। আজ এর একটা বিহিত করতেই হবে, এবং ডিস্টার্ব দাদাকে কীভাবে পানিশমেন্ট দিতে হবে সেটাও ভেবে ফেলল। পা টিপে টিপে স্বর্গ সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। লিভিং রুমে এসে দেখতে পেল কেউ একজন পায়ের উপর পা তুলে পত্রিকা পড়ছে। সামনে জুস আর হালকা নাস্তা। স্বর্গ জানে এটা তার ছোট ভাই, যদিও অত ছোট নয়, মাত্র 2 বছরের ছোট বড়। কিন্তু তাদের লড়াই মারামারি 3-4 বছরের বাচ্চা কেন, টম জেরিকেও হার মানাবে। ওই তো পত্রিকার উপর দিয়ে সুখের চুলগুলো দেখা যাচ্ছে। খপ করে ধরতে পারলেই বাগে আনা যাবে। যেই ভাবা সেই কাজ। ধূর্ত বাজ পাখির মতো ধরে ফেলল চুলের মুঠি। যদিও ছোট চুল, ধরতে বেগ পেতে হচ্ছে, তবুও ছাড়া যাবে না। ঘুম নষ্ট করার শাস্তি ওকে পেতেই হবে। ভেবেই চুল ধরে আরেক হাত দিয়ে গলা টিপে ঝাঁকাতে ঝাঁকাতে বলে উঠল, বাচ্চা হারামি কুত্তা, তোকে আমি মেরেই ফেলবো আজ। আকস্মিক আক্রমণে ভেবাচাকা খেয়ে গেল যুবক। ড্রয়িং রুমের চিৎকারে মিসেস তনুজা মামুদ খুন্তি হাতেই দৌড়ে আসলেন। নাফিস মামুদ সবে চুলের অর্ধেক কালো রঙের কালিটা লাগিয়ে দিয়েছেন, বাকিটা আর লাগাতে পারলেন না। বাটি সমেত দৌড়ে আসলেন। স্বর্গের ভাই সুখ পিছন থেকে জুসের গ্লাসে এক ছিপি চুমুক দিয়ে বলে উঠল। পিছন ফিরে সুখকে দাঁড়িয়ে থাকতে দেখে স্বর্গ নিজের আলুথালু চুলগুলো এক হাতে দিয়ে চোখের সামনে থেকে সরিয়ে সামনে থাকা পুরুষটির দিকে নজর দিল। ধবধবে ফর্সা পুরুষটির ওভাল শেপের ক্লিন শেপ করা চকচকে মুখমণ্ডল, সেই মুখের রাজ্যে মায়া ভরা তীক্ষ্ণ চোখ যেন স্বচ্ছ সমুদ্র।
খাড়া নাক, নৌকার মতো বাঁকা ফ্রু জোড়া, আর্মি কাটিং হেয়ারটা তাকে একটু বেশিই মানাচ্ছে যেন।